স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে এখন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ছাত্রনেতা ও রাজনীতিবিদদের সাথে বৈঠকের পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি চলছে। সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। স্বস্তিকা, কোন কোন ধর্মের নেতারা আলোচনায় যোগ দিয়েছেন আর বৈঠকের অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? জাতীয় ঐক্যের সৃষ্টিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 3 দিনের যে বৈঠকটি ডাকা হয়েছিল, সেই বৈঠকের ধারাবাহিকতায় কিন্তু আজ যারা ধর্মীয় নেতারা রয়েছেন, ধর্মীয় নেতাদের সাথে বৈঠকটি চলছে এবং এই যে বৈঠকটি চলছে, এই বৈঠকের অংশ হিসাবে কিন্তু আমরা দেখেছি যে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন, ধর্মীয় নেতাকর্মীরা সকলে কিন্তু একে একে এসে উপস্থিত হয়েছেন এবং সকল ধর্মের প্রতিনিধিদেরই আমরা দেখেছি। কারণ বৈঠক প্রধান উপদেষ্টা প্রবেশ করেছেন 4:20 তার কিছু সময় আগেই কিন্তু আপনার প্রবেশ করেছে ঢাকা রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ রয়েছেন, উনি প্রবেশ করেছেন এবং তার পরবর্তীতে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে সকল ধর্মের যারা নেতারা রয়েছেন তাদের সাথেই কিন্তু বৈঠকটি চলছে এবং এই বৈঠকের যেসব ভিত্তি বা যে বিষয়গুলো আসলে উপস্থাপনা করা হবে, যা আলোচনা হবে, সেটি কিন্তু আসলে দেশের বর্তমান এবং যে সমসাময়িক যে পরিস্থিতি এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্কের যে টানাপোড়েন, এই সম্পর্ক টানাপোড়েনের লক্ষ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং এই জাতীয় ঐক্যের ডাকে কিন্তু রাজনীতি দলগুলো গতকাল বৈঠক করেছে এবং সকল রাজনৈতিক দলেই কিন্তু আমরা দেখেছি যে সবাই কিন্তু বলেছেন যে সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাই কিন্তু এক ঐক্যে থাকবে এবং একসাথে কাজ করবেন। আবার অপরদিকে তার প্রথম দিনই কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ছাত্র সংগঠনের নেতাদের সাথে এবং সেই বৈঠকেও কিন্তু একই পরামর্শ বা একই বিষয়টি উঠে এসেছে যে জাতীয় ঐক্যের প্রশ্নে ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা এক থাকবে। ঠিক আজকেও কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে বৈঠকটি চলছে এবং বৈঠকে কিন্তু সব ধর্মের যারা প্রতিনিধিরা রয়েছেন, কারণ খ্রিস্টান ধর্মের প্রতিনিধিদেরও আমরা দেখেছি কিছু সময় আগেই উনি প্রবেশ করেছেন। তারপর এর আগে আমরা শুরুতেই দেখেছি সুপ্রতিম চাকমা, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি এসে প্রবেশ করেছেন। আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এসে প্রবেশ করেছেন। বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসেছেন। আবার বাইতুল মোকাররমের খতিব এসেছেন। ধর্মের যে উপদেষ্টা রয়েছে, ধর্মীয় উপদেষ্টা, উনি এসেছেন। আমরা কিন্তু দেখেছি ফরহাদ মাঝারও এই যে বৈঠকটি চলছে, এই বৈঠকে কিন্তু ফরহাদ মাঝারও উপস্থিত হয়েছেন এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি এসেছেন। আবার রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান মহারাজ, উনিও কিন্তু এই যে বৈঠকটি চলছে, এই বৈঠকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই বৈঠকের কিন্তু লক্ষ্যই যে বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনীতিবিদরা যেমন সব রাজনৈতিক দলগুলো যেমন একমত প্রকাশ করেছে, ছাত্র সংগঠন যেমন একমত প্রকাশ করেছে, ঠিক তেমনি আশাবাদী যে সকল ধর্মীয় ও যারা নেতারা রয়েছেন, ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছেন, সবাই আসলে একমতই প্রকাশ করবেন এবং এই লক্ষ্যেই কিন্তু বৈঠকটি আসলে শুরু হয়েছে 4:23 শুরু হয়েছে এবং এখন কিন্তু বৈঠকটি চলছে এবং বৈঠকটি ঘিরে কিন্তু এখানে যে নিরাপত্তা যে পরিষদ রয়েছে এবং নিরাপত্তার পুরো বেষ্টনীতে কিন্তু এলাকাটি ঘেরা রয়েছে এবং যারা
ধর্মীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, কারণ তারাও দেখেছি যে অনেক আশাবাদী হয়ে প্রবেশ করেছেন, কারণ আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে বৈঠক শুরুর কিছু সময় আগেই কিন্তু এসে প্রবেশ করেছেন। আমরা তাদের প্রবেশের সময় আমরা দেখেছি তারা খুব প্রফুল্ল মনেই কিন্তু তারা প্রবেশ করছেন। আবার সব ধর্মের এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হেফাজত সব ধর্মের সংগঠনের, সব ধর্মের পরিষদের নেতাকর্মীদের সাথে এই যে বৈঠক বা এই যে আলোচনা, এই আলোচনার যে প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের পতাকার প্রশ্নে সবাই আসলে ঐক্যবদ্ধ, সবাই আসলে এক। আমরা আসলে বৈঠকটি শেষ হলে গণমাধ্যমের সাথে এসে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অথবা যারা ধর্মীয় নেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেউ কথা বললে আমরা আসলে বাকি তথ্যটি আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস থেকে। স্বস্তিকা, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যোগাযোগ করব। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে বাধা নেই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারকে নিয়েও তাকে নানা ধরনের কটূক্তি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়েও নানা কথা বলেছেন শেখ হাসিনা। এতে বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে দাবি করে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এটি কি সব আসামির ক্ষেত্রে? আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। তিনি জানান শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই। মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে। ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার বক্তব্য অপসারণের সুযোগ রয়েছে কিনা জানতে চাইলে প্রসিকিউটর জানান আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী সুযোগ রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। স্ত্রীর ভারতীয় শাড়ি পরিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে আজ এমন কাজ করলেন রিজভী। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটি করেন তিনি। রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না।
স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবে নদী ও পানির অধিকার আন্দোলন এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। হাজার হাজার জীবন দিয়ে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। বাংলাদেশ ভারত সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা সব ধরনের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিশ্ব ভলান্টিয়ার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাকযুদ্ধ ঘোষণা করছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। রায় দেওয়ার জন্য 17 ডিসেম্বর নির্ধারণ করেছে হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজনের করা রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রায়ের দিন ধার্য করে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। এ আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেয়। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। তিনি আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর চন্দন আত্মগোপনে ছিলেন। আজ সকালে চন্দনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান, এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে সব ধর্মের অনুসারীদের নিয়ে সম্প্রীতি র্যালি হয়েছে। সকালে জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল হেলিপ্যাড চত্বর থেকে এ শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাল্টিপারপাসে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, এদেশের সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। কোনো ধরনের উস্কানিতে এই সম্প্রীতির বন্ধন ভাঙবে না বলে জানান তারা। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। র্যালিতে সব ধর্মের মানুষ প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করে। পরে সম্প্রীতির বৃক্ষরোপণ করা হয়। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক ড্রাইভার মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে শহরের মণ্ডলপাড়ায় সড়কে আজ ট্রাক রেখে অবরোধ করেন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নিতাইগঞ্জ ও মণ্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন তারা। 4 ডিসেম্বর দিবাগত রাতে শামীমকে হত্যা মামলায় গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী ৮০ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬ জেলার সম্মেলনে সমাপ্ত হবে। এই সময়ের মধ্যে সম্মেলন হবে চট্টগ্রাম মহানগর বিএনপিরও। দুপুরে চট্টগ্রাম শহরে বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে সাংবাদিকদের তথ্য জানান চট্টগ্রাম বিভাগের সম্মেলন কমিটির প্রধান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি জানান, চট্টগ্রাম মহানগরী সহ প্রতিটি জেলার তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যন্ত সব স্তরের সম্মেলন হবে। যেভাবে আমাদের দেশটাকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করছে, সেখানে আমরা বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে আমরা যেমনি একই বন্ধনে আবদ্ধ, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারি। আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেবাশিস পাল সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ওরফে জাকির সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত ৯টায় উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ জুন ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে ওই শিশু শিক্ষার্থী স্কুলে যায়। সে সময় কোনো শিক্ষক না থাকার সুযোগে বেলা ১১টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রধান শিক্ষক আবুল কাশেম। শিক্ষার্থীর ডাকে চিৎকারে তাকে ছেড়ে দেওয়া হয় পরে, এবং বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বাড়ি ফিরে ওই শিশু শিক্ষার্থী তার মাকে পুরো বিষয় খুলে বলে। সাভারে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টার ফর স্কুলে ওই অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে নবনির্মিত বিএনসিসি ট্রেনিং ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বিএনসিসি সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। এতে তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে এবং দেশের বিভিন্ন সময়ে বিএনসিসির সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত ২৩,০০০-এর মতো সদস্য, এটাকে আরো বৃদ্ধি করতে হবে। দেশের বাইরের খবর। আফ্রিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেশ কঙ্গোয় অজ্ঞাত রোগে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও মাথা ব্যথার মতো উপসর্গ ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখনও অসুস্থতার প্রকৃত কারণ খুঁজে পায়নি স্বাস্থ্য কর্মকর্তারা। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে এখন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৪০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।